নারীর শিক্ষার সমস্যা। আমরা সকলেই জানি, তোমরা যখন দেখতে দেখতে এই ভিডিওটির সামনে এসেই পড়েছো, অর্থাৎ তোমরা ক্লাস 12-এ পড়ো, থার্ড সেমিস্টারে চলে এসছো, আর তোমাদের সামনে রয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। যারা যারা এডুকেশন নিয়ে পড়ছো তাদের জন্য তো এটা খুব প্রয়োজনীয় একটা অংশ বা চ্যাপ্টার, কিন্তু সেই সাথে সাথে আমাদের সকলের জন্যও অনেক কিছু জানার বিষয় রয়েছে। আমাদের বাস্তব জীবনের সাথে খুব ওতপ্রোতভাবে জড়িত এই বিষয়টি। চলো তাহলে শুরু করি। আজকের আমাদের টপিক হচ্ছে নারীর শিক্ষার সমস্যা। তাহলে কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো। চলো আরও ভালো থাকার জন্য, আরও ভালোভাবে বোঝার জন্য বিষয়টি আমরা শুরু করি। দেখো, প্রথমেই বলি, এই যে ক্লাস 12-এর থার্ড সেমিস্টারে নারীর শিক্ষার সমস্যা বিষয়টি শুধুমাত্র ক্লাস 12-এর জন্যই নয়, এটি গ্র্যাজুয়েশনেও রয়েছে। এছাড়া এখান থেকে চাকরির পরীক্ষা সম্পর্কিত প্রচুর প্রশ্ন এসে থাকে। তাই তোমরা যখন সাবজেক্টটি পড়ছোই, খুব ভালোভাবে পড়ো। আর আমি তো আছি তোমাদের কাছে। তোমাদের যা সমস্যা হবে তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে। তোমাদের সমস্ত প্রশ্নের সমাধান করার চেষ্টা আমি করব। তোমাদের যদি নোটের প্রয়োজন হয়, তোমাদের যদি আদার্স সাহায্যের প্রয়োজন হয়, তোমরা কিন্তু অবশ্যই জানাবে। যেখানে বুঝতে পারবে না সেখানে ভিডিওটিকে পজ করে আবার দেখার চেষ্টা করো, অবশ্যই বুঝবে। চলো তাহলে আমরা সরাসরি স্লাইডে চলে আসি। তাহলে আমাদের প্রথম যে বিষয়টি সেটি হচ্ছে নারী শিক্ষার সমস্যাসমূহ ও সমাধানের উপায়। দেখো, আজকে নারীরা যেখানে আছে সেখানে আমরা বলতে পারি তারা অনেক উঁচুতে চলে এসেছে, তাই না? আমরা সেটাই চাইও যে নারী ও পুরুষ সমান সমান হয়ে তারা এগিয়ে যাক, দেশকে এগিয়ে নিয়ে যাক, তাই না? কিন্তু সেখানে একটা সময় ছিল যখন নারীরা অনেকটাই পিছিয়ে ছিল। সেই প্রয়োজনীয় মর্যাদাটুকু তারা পেত না। তারা পেত না শিক্ষার অধিকার, তারা পেত না স্বাধীনভাবে ঘোরার অধিকার, তারা এটাও পারত না যে তারা নিজের ইচ্ছা করে কোথাও বেরিয়ে যেতে পারবে, তার ইচ্ছা মতো কাজ করতে পারবে, সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে, তাই না? কিন্তু বর্তমানে কিন্তু তারা অনেক ক্ষেত্রেই স্বাধীন। চলো দেখা যাক কি কি প্রতিবন্ধকতা আছে। তাহলে শিক্ষার সমস্যার ক্ষেত্রে কি কি সমস্যা রয়েছে সেটা নিয়ে একটু আলোচনা করি। দেখো, শিক্ষা কেন এটাকে নিয়ে আলোচনা করা হয়েছে? কারণ শিক্ষা এমন একটা বিষয়, যদি শিক্ষার আলো মানুষের মধ্যে না ঢুকে তাহলে কিন্তু সে আগামী যে পথগুলো সেগুলোকে কিন্তু অতিক্রম করতে পারবে না। তাই প্রথমেই দরকার শিক্ষা, তাই না? শিক্ষা থাকলে পরেই সে কিন্তু আগামীতে অনেক দ্রুতভাবে এগিয়ে যেতে পারবে। দেখো, কি কি সমস্যা রয়েছে সেগুলো যখন আমরা আলোচনা করি তখন বুঝতে হবে প্রথম সমস্যা কি? অর্থনৈতিক সমস্যা। তাহলে নারীর শিক্ষার প্রথম সমস্যা হচ্ছে অর্থনৈতিক সমস্যা, তাই না? দরিদ্র পরিবারের ছেলেদের শিক্ষাকে অগ্রাধিকার দেওয়া হয়, ফলে মেয়েরা শিক্ষা থেকে বঞ্চিত হয়। যেমন গ্রামীণ পরিবারে মেয়েকে স্কুল ছাড়িয়ে কাজে পাঠানো হয়। আচ্ছা, মেয়েদের শিক্ষার যখন কথা বলছি কতগুলো ঘটনার উল্লেখ করি, তাহলে হয়তো তোমরা বুঝতে পারবে। আমি চাক্ষুষ দেখেছিলাম কোনো একটি পরিবারে, সেখানে যখন গিয়েছিলাম কোনো একটা কারণে সার্ভের জন্য, তখন সেখানে দেখেছিলাম আমি যে বাড়িতে মেয়ে আছে, ছেলে আছে, মেয়েকে না পড়িয়ে ছেলেকে পড়াচ্ছে, কারণ ছেলে পরবর্তীতে বাড়িতে থাকবে, মেয়ের তো বিয়ে হয়ে যাবে। এটা একটা বড় কারণ যার জন্য অনেকেই মনে করে যে মেয়েরা পরের সম্পত্তি, অন্য বাড়িতে বিয়ে দিয়ে পাঠিয়ে দিতে হবে, সে তো আর বাড়িতে থাকবে না। তাহলে আর্থিক অভাবের জন্য তখন মা বাবাকে এই পথটি বেছে নিতে হয় অনেকটা বাধ্যতামূলকভাবে। তাহলে মেয়েরা সেই ক্ষেত্রে কিন্তু আর্থিক কারণেই শিক্ষার থেকে পিছিয়ে পড়ে যায়, তাই না? দেখো, সেই ক্ষেত্রে কিন্তু দরিদ্র পরিবার কি করে? ছেলেকে শিক্ষার অধিকার দেয়, সেক্ষেত্রে মেয়েদেরকে কিন্তু সেই অধিকারটা দেয় না। এখন হয়তো অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া যায় না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তো দেখতে পাওয়া যায়। আমাদের সেটাকেই পরিবর্তন করতে হবে। নেক্সট, দ্বিতীয়ত, সামাজিক ও সাংস্কৃতিক কুসংস্কার বড় সমস্যা। অনেক ক্ষেত্রে মেয়েদের পড়াশোনার পরিবর্তে গৃহস্থালির কাজে উৎসাহিত করা হয় এবং তাদের বিয়েকে বেশি গুরুত্ব দেওয়া হয়। আজও তোমরা দেখবে যে মেয়ে যখনই জন্ম হয় তার সাথে সাথেই
তাকে নিয়ে চিন্তা ভাবনা শুরু হয়। চিন্তা ভাবনা কি নিয়ে? না তার পরবর্তীতে কোথায় বিয়ে দেবে, কিভাবে বিয়ে দেবে, তার জন্য পয়সা জোগাড় করে রাখতে হবে এখন থেকে। এই চিন্তাগুলো কিন্তু পরিবারের মাথায় চলে আসে। ইভেন তারা আলোচনা করে, হয়তো তোমরাও তোমার পরিবারে এই আলোচনাটা শুনেছো, যে মেয়ের জন্য এখন থেকে অল্প অল্প করে গয়না রেডি করে রাখো, অল্প অল্প করে গয়না কিনে রাখো। তুমি ভাবতে পারো একটা ছোট বাচ্চা, কন্যা সন্তান, তার জন্য তার বিয়ে হবে আজকে থেকে 20 বছর পরে বা তার থেকেও পরে, তার জন্য এখন থেকে সে কি করছে, তার বাবা মারা বা তার ফ্যামিলিরা, না তার জন্য পয়সা জোগাড় করে রাখছে, না তাকে বিয়ে দিতে হবে, তাকে কিছু তৈরি করতে হবে, সেটা চিন্তার থেকেও বেশি তাদের চিন্তা বিয়ে দিতে হবে অন্য পরিবারে। সবসময় তাদেরকে এই টানাটা পেতে হয়, এই খোঁচা খেতে হয় যে তোকে কে বিয়ে করবে, বেশি রোদ্রে যাস না, গায়ের রং ময়লা হয়ে যাবে। তাহলে এই সমস্ত কথাগুলো তাকে কিন্তু শুনতে হয়। তাহলে এই যে সেই সমস্ত যে কুসংস্কার বা এই সমস্ত সমস্যাগুলো, এগুলো কিন্তু সামাজিক বা সাংস্কৃতিক ক্ষেত্রে তাদেরকে ফেস করতে হয়। তাদেরকে অনেক ক্ষেত্রে বলা হয় যে তোদেরকে আজকে স্কুলে যেতে হবে না, বাড়ির অনেকগুলো কাজ আছে, তুই এটাই কর, থালা বাসন ধো, রান্না কর। প্রয়োজনে অপ্রয়োজনে তারা বাড়ির গৃহস্থালির কাজের মধ্যে আটকা পড়ে যায়, তারা বেরিয়ে যেতে পারে না। কোনো কোনো মেয়ে এখন প্রোটেস্ট করে যে মা আমি স্কুলে যাবই, আজকে খুব গুরুত্বপূর্ণ ক্লাস আছে আর আমি স্কুল বাদ দিতে পারবো না। কিন্তু কিছু কিছু মেয়ে আছে যারা কিন্তু এটা কথা বলতে পারে না, তাকে বলার সেই সাহসটুকুও দেওয়া হয় না, তার ফলে কিন্তু সে পিছিয়ে পড়ে যায়। নেক্সট, তৃতীয়ত, নিরাপত্তার অভাব মেয়েদের বিদ্যালয়ে যাওয়ার পথে বড় বাধার সৃষ্টি করে। দূরের স্কুলে যাতায়াত নিরাপদ না হলে পরিবার মেয়েদের পাঠাতে চায় না। দেখো, স্কুলের বাড়ির কাছাকাছি যে স্কুল হবে সব ক্ষেত্রে হয় না। যাদের বাড়ির কাছাকাছি স্কুল হয় তারা তো সেই সুযোগটা পেয়ে যায় যাওয়ার, কিন্তু অনেক ক্ষেত্রেই কিন্তু যাদের বাড়ির থেকে একটু দূরে স্কুল, তারা কিন্তু সেই সুযোগটা পায় না। যখন তারা সেই সুযোগটা পায় না, তখন কি করে না, তাদের বাবা মা একটাই পথ বেছে নেয়, তোকে আজকে আর স্কুলে যেতে হবে না রে, দুদিন পরে যা, দুদিন না গেলে কিচ্ছু মহাভারত অশুদ্ধ হবে না। তাহলে পরে এইভাবে একের পর এক দিনগুলো কেটে যায়, তারা কিন্তু স্কুলে যেতে পারে না, তাই না? তো আরেকটা আছে নিরাপত্তার অভাব। যেমন অনেকগুলো স্কুলে কি হয় না, তাদের সঠিকভাবে বাথরুম বা পায়খানার ব্যবস্থা থাকে না। জানো, শুধুমাত্র এই কারণের জন্য অনেক মেয়ে স্কুলে যায় না। কারণ যখন তাদের প্রেশার চলে আসে বা বাথরুম বা পায়খানাতে যাওয়ার প্রয়োজন বোধ করে, তখন যদি বাথরুম পায়খানা স্কুলের সেটা যদি ভালো না থাকে, তাহলে তারা কি করে যাবে? এটা কিন্তু একটা বড় কারণ। আর এই কারণটা শুধু মেয়েদের ক্ষেত্রেই নয়, এটা কিন্তু ছেলেদের ক্ষেত্রেও ইভেন সমানভাবে প্রযোজ্য। তাহলে পরে এটাও কিন্তু একটা নিরাপত্তাহীনতার কারণেও কিন্তু মেয়েরা স্কুলে যেতে পারে না। নেক্সট, চতুর্থত, বিদ্যালয়ের অভাব। নিম্নমানের শিক্ষা ব্যবস্থা অনেক ক্ষেত্রে নারীকে শিক্ষা থেকে পিছিয়ে দিয়েছে। দেখো, বর্তমান শিক্ষা ব্যবস্থাকে তোমরা দেখতেই পাচ্ছ, যেখানে স্কুলগুলোর অবস্থা দিন দিন খারাপ থেকে খারাপতর হয়ে যাচ্ছে। মিনিমামটুকু ইনফ্রাস্ট্রাকচার নেই, ছাত্র শিক্ষক যে রেশিও থাকা দরকার সেটা নেই, তার ফলে শিক্ষার মান দিন দিন কমে যাচ্ছে। প্রয়োজনীয় শিক্ষক নেই স্কুলে, তার জন্য কিন্তু ধীরে ধীরে করে শিক্ষার মানটা কমে যাচ্ছে, শিক্ষা দিতে পারছে না। আর এই সমস্ত কারণে কিন্তু মেয়েরা শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। এমনও অনেক স্কুল আছে যেখানে হয়তো টিচার একজন, ছাত্র সংখ্যা অনেক বেশি, একজন টিচার একা হাতে এতজন ছাত্রছাত্রীকে পড়াতে পারে না। তাহলে এই সমস্ত কারণের জন্য সঠিক শিক্ষার অভাবে, উচ্চমানের ইনফ্রাস্ট্রাকচার নেই স্কুলগুলিতে, যেমন ডিজিটাল বোর্ড বা হোয়াইট বোর্ড, বিভিন্ন রকম ম্যাপ, ডায়াগ্রাম, এই সমস্ত কিছু নেই, যার ফলে ছাত্রছাত্রীরা কিন্তু ইন্টারেস্টেড হয় না, তার ফলে তারা স্কুলেও আসে না। আর মেয়েরা তো আরোই পিছিয়ে পড়ে, তাই না? আচ্ছা, বাল্য বিবাহ একটি গুরুত্বপূর্ণ সমস্যা কিন্তু মেয়েদের শিক্ষা জীবন অকালেই শেষ করে দেয়। দেখো, বাল্য বিবাহ সম্পর্কে প্রিভিয়াসে এর আগেই আমরা অনেক আলোচনা করেছি বিভিন্ন অংশে।
আমরা আরও বলছি, যেমন বাল্য বিবাহ অর্থাৎ অল্প বয়সে বিয়ে। অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে তাদের 14 বছর, 15 বছর এই বয়সগুলোতেই তাদের বিয়ে দিয়ে দেওয়া হয়, মেয়েদেরকে বিশেষ করে। এবং আমরা জানি বায়োলজিক্যাল দিক থেকে যদি আমরা দেখি, তাহলে 15 বছর থেকে 45 বছর অবধি এই যে সময়টা, এই সময়ে কিন্তু গর্ভ ধারণ করতে পারে, তার শরীর রেডি হয়ে যায় গর্ভ ধারণ করার জন্য। তাহলে যদি এতটা সময় থাকে, তাহলে পরে এবারে তার যদি বিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু অনেক দিন সে বাচ্চা নেওয়ার ক্ষমতা থাকে। তার ফলে বাচ্চা বা পরিবারে জনসংখ্যা বেড়ে যাবে, তাই না? দেখো, মেয়ের কথা কিন্তু কেউ ভাবছে না যে মেয়ের শরীরের উপর দিয়ে কি যাবে। সে হয়তো আমাদের আইনে বলা আছে যে 18 বছরের নিচে বিয়ে করা না, অ্যাটলিস্ট 21 বছরের আগে তো বিয়ে হওয়াটা উচিতও না। 21 বছরের পরে কিন্তু সেক্ষেত্রে অনেক গ্রামে গঞ্জে বা অনেক স্থানে এটাকে মানা হয় না, আগেই বিয়ে দেওয়া হয়। তাহলে বাল্য বিবাহ কি করছে? একদিকে যেমন তাকে স্কুল জীবন থেকে সরিয়ে দিচ্ছে, অন্যদিকে জনসংখ্যা বৃদ্ধির জন্য তাকে দায়ী করে ফেলছে, তাই না? তাই আমাদের কিন্তু এই বাল্য বিবাহ বন্ধ করে আমাদের কিন্তু মেয়েদের শিক্ষা দেওয়ার ব্যবস্থাটা করতে হবে। তাহলে এই সমস্ত কিছু কারণের জন্য আমরা কিন্তু বলছি যে না, মেয়েদের এই সমস্ত সমস্যাগুলোর জন্যই কিন্তু মেয়েরা আজকে পিছিয়ে পড়ে আছে, তাই না? আচ্ছা দেখো, মেয়েদের জন্মের সঙ্গে সঙ্গে রান্নাঘরের একটা সম্পর্ক আমরা জুড়ে দিই। সত্যি কি তাই? মেয়েরা কি শুধুমাত্র এই রান্নাঘরের জন্য? তা নয়। আগে বলা হতো হাউস ওয়াইফ, এখন বলা হয় হোম মেকার। দেখো, মেয়েরা শুধুমাত্র কিন্তু রান্নাঘরের জন্য তৈরি হয়নি। মেয়ে ছেলে যেখানে সমান, কনস্টিটিউশন বা সংবিধান যেখানে সমান অধিকার দেয়, সমাজ কিন্তু সেখানে ততটা অধিকার দিতে এখনো সক্ষম হয়নি। তাই মেয়েরা আজকে পিছিয়ে, যার জন্য আজকে তোমাদের সামনে আমাকে এটা নিয়ে আলোচনা করতে হচ্ছে। শিক্ষা বিজ্ঞান বা এডুকেশন সাবজেক্টের মধ্যে তোমাদের এই টপিকটি দিয়ে দেওয়া হয়েছে, কারণ আরও মেয়েদেরকে উপরে নিয়ে আসতে হবে, তাই না? চলো দেখি পরের স্লাইডটি। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো এই প্রথম স্লাইডটা। আচ্ছা, সমস্যার সমাধান কি করে করা যেতে পারে? আমরা সমস্যাটা তো বুঝলাম যে সমস্যা কি আছে মেয়েদের। আচ্ছা, সমাধান কি করে করা যেতে পারে? দেখো, প্রথমেই বলি, নারী শিক্ষার উন্নয়নের জন্য প্রথমে অর্থনৈতিক সহায়তা প্রদান করতে পারবে, যেমন বৃত্তি, ফ্রি শিক্ষা ইত্যাদি। অনেকগুলো দেশ আছে যেমন সেখানে কি হয় না, ছেলে মেয়েদের উভয়ই তাদের এডুকেশনটাকে ফ্রি করে দেয়। অ্যাটলিস্ট ক্লাস 12 অবধি এডুকেশনটাকে ফ্রি করে দেওয়া হয়, সেখানে মেয়ে বলো বা ছেলে। অনেক অনেক দেশে আছে যেখানে মেয়েদের শিক্ষাটাকে ফ্রি করে দেওয়া হয়। তাহলে পরে কি হবে না, মেয়েরা শিক্ষাদান পাবে। বৃত্তি, যদি একটা স্কলারশিপ বা একটা টাকা দেওয়া হয় প্রতি মাসে মাসে, তাহলে পরেও তারা উৎসাহিত হবে, পরিবার অনেকটা সাহায্য পাবে, তাই না? তারা উৎসাহিত হয়ে মেয়েদেরকে স্কুলে পাঠাবে। আচ্ছা, নেক্সট, দ্বিতীয়ত, সামাজিক সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি, যাতে পরিবার মেয়েদের শিক্ষার গুরুত্ব বুঝতে পারে। তাহলে সামাজিক সচেতনতা বৃদ্ধি করাটা খুব প্রয়োজন। যদি আমরা নাটক, পাড়ায় পাড়ায় যদি নাটক করার মধ্য দিয়ে জনসচেতনতা বাড়াতে পারি, পোস্টার বা হোর্ডিং তৈরি করা, অনেক জায়গায় আমরা যাত্রাপালাকে ব্যবহার করতে পারি, অনেক সময় ভিডিও বা মুভির সাহায্যেও আমরা জনগণকে আরও ভালোভাবে বোঝাতে পারি, তাই না? বিভিন্ন রকম ডিবেট, তর্ক বিতর্ক, বিভিন্ন রকম অনুষ্ঠানের মধ্য দিয়েও আমরা কিন্তু এটাকে বোঝাতে পারি যে মেয়েদের কিন্তু পড়াশোনাটা খুবই দরকার। সামাজিক সচেতনতা যদি বাড়ে, তাহলে কিন্তু মেয়েদের শিক্ষার হারও বাড়বে। তৃতীয়ত, বিদ্যালয়ের সংখ্যা বৃদ্ধি ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন। দেখো, মেয়েরা তখনই স্কুলে যাবে যখন তারা নিরাপদ ফিল করবে, তাই না? তাহলে বিদ্যালয়ের যে বাথরুম, যে পরিকাঠামোটা, সেটা যাতে স্ট্রং হয়, সেটা যাতে ভালো পরিষ্কার পরিচ্ছন্ন হয়, তাই না? আচ্ছা, সেই সাথে সাথে যাতে উপযুক্ত গার্লস শিক্ষক থাকে, তাই না? মহিলা শিক্ষক যদি থাকে, তাহলেও কিন্তু তারা নিরাপদ ফিল করবে নিজেদেরকে। তাহলে এটা আমাদের নিশ্চিত যদি করি, তাহলে মেয়েদের কিন্তু শিক্ষার হারটা বাড়বে। বাল্যবিবাহ কঠোরভাবে বন্ধ করা, যদি আমরা আইন করে, অলরেডি আইন আছে কিন্তু এটা ইমপ্লিমেন্টেশন আরও কড়াভাবে করা দরকার। যদি এর ইমপ্লিমেন্টেশন
তা আরো ভালোভাবে করা হয়, তাহলে কিন্তু এই কঠোরভাবে আইন প্রণয়নের মধ্য দিয়েও কিন্তু আমরা এই বাল্য বিবাহটাকে আটকাতে পারবো। নেক্সট, মহিলা শিক্ষকের কথা তো বললামই, তাই না? দেখো, যেমন পশ্চিমবঙ্গে কি করছে, কন্যাশ্রী প্রকল্প। এই কন্যাশ্রী প্রকল্পের ফলে এককালীন একটা মোটা টাকা দেওয়া হয় বাচ্চাদেরকে, যেটা তাদেরকে আরেকটু উৎসাহিত করে, তাই না? এই সমস্ত কিছু প্রকল্প অন্যান্য রাজ্যগুলিতেও চলছে, যার ফলে মেয়েদেরকে আরেকটু উৎসাহ দেওয়া হয় যাতে তারা বেশি দিন অবধি বিয়ে না করে আর পড়াশোনাটাকে কন্টিনিউ করে। ঠিক আছে? তাহলে আমরা কি দেখলাম? প্রথমে দেখলাম যে কি কি সমস্যা রয়েছে, তারপরে দেখলাম কি কি সমাধান রয়েছে। তাহলে প্রথমে সমস্যা, তারপরে সমাধান নিয়ে আলোচনা করলাম। এবারে আমরা একে একে 4টে জিনিস নিয়ে জানব। দেখো, আমাদের টোটাল যে সোসাইটিটা আছে, সেই সোসাইটিটাকে আমরা কয়েকটা ভাগে ভাগ করি বোঝার জন্য। ঠিক আছে? আর ভালোভাবে যদি আমরা ভাগ করি তাহলে সেটা সবার জন্যই সুবিধাজনক হয়ে যায়। আচ্ছা, তাহলে একটা ভাগ করছি জেনারেল, একটা অংশ রয়েছে এসসি, একটা অংশ রয়েছে এসটি, একটা অংশ রয়েছে ওবিসি, আরেকটা রয়েছে ইকোনমিক্যালি উইকার সেকশন, ইডাব্লিউএস। ঠিক আছে? তাহলে এইভাবে কতগুলো ভাগে ভাগ করা হয়েছে। তাহলে একটাকে বলছে জেনারেল, তারপরে এসসি, এসটি, ওবিসি, আর একটা হচ্ছে ইকোনমিক্যালি উইকার সেকশন। ঠিক আছে? অর্থনৈতিকভাবে দরিদ্র। তাহলে এইভাবে ভাগ করা হয়েছে। এবারে আমরা প্রত্যেকটা ভাগ এবং তাদের মধ্যে থাকা মেয়েদের সমস্যা এবং তাদের সমাধানগুলিকে নিয়ে একে একে আলোচনা করব। কেমন? চলো তাহলে একে একে করে আমরা দেখি। এখানে কি বলেছে? এখানে বলেছে তপশিলি জাতি। দেখো, একটা রয়েছে তপশিলি জাতি আর একটা রয়েছে তপশিলি উপজাতি। ঠিক আছে? তপশিলি জাতি তার মানে হচ্ছে এসসি, আর তপশিলি উপজাতি মানে হচ্ছে এসটি। তাহলে তপশিলি জাতি, এদের সমস্যার সমূহগুলি কি কি? আচ্ছা, উত্তর ভারতের সামাজিক কাঠামোয় তপশিলি জাতি দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার। তাদের উন্নয়নে বিভিন্ন বাধা বিদ্যমান। বাধাগুলো কি কি রয়েছে? সামাজিক বৈষম্য ও বঞ্চনা, অনেক ক্ষেত্রে তারা এখনো উচ্চ বর্ণের দ্বারা অবহেলিত হয়। আর কি বলেছে? শিক্ষাগত সমস্যা, যেমন দারিদ্র্য ও বৈষম্যের কারণে অনেক এসসি শিক্ষার্থী স্কুল ছাড়তে বাধ্য হয়। অর্থনৈতিক দুর্বলতা, তাদের মধ্যে দারিদ্র্যের হার বেশি, জমির মালিকানা কম। রাজনৈতিক ক্ষমতার অভাব রয়েছে, সংরক্ষণ থাকলেও বাস্তবে তাদের প্রভাব খুব কম পড়ে। চলো একে একে আলোচনা করি। প্রথমটা হচ্ছে কি? সামাজিক বৈষম্য ও বঞ্চনা। দেখো, যারা এসসি পপুলেশন বা শিডিউল কাস্ট, তারা যেই সমাজে থাকে সেই সমাজও কিন্তু তাদেরকে অনেক সময় অবহেলার চোখে দেখে। তাহলে যদি মানুষ ওই মানুষগুলোকে, যারা এতদিন ধরে বঞ্চনার শিকার হয়ে এসছে, তাদেরকে যদি আবার বঞ্চনা করে, তাহলে পরে সেটা কিন্তু খুব দুঃখজনক। তাহলে আমাদের কি করতে হবে? আর এই সমস্ত কারণে কিন্তু যখন উচ্চবর্ণ এই এসসি কমিউনিটি বা তপশিলি জাতিভুক্ত মানুষগুলিকে বৈষম্য বা বঞ্চনা করে, তখন কিন্তু তারা অনেক ক্ষেত্রে অবহেলিত হয় আর পড়াশোনা থেকে তারা বঞ্চিত হয়। নেক্সট বলেছে শিক্ষাগত সমস্যা। দেখো, দারিদ্র্য বা বৈষম্যের কারণে কিন্তু অনেক এসসি ক্যান্ডিডেট, এসসি শিক্ষার্থী বা তপশিলি জাতিভুক্ত শিক্ষার্থী, তারা কিন্তু শিক্ষার থেকে বঞ্চিত হয়। যদি স্কুলে যাওয়ার পর দেখা যায় যে না, একটা ছেলে বা একটা মেয়েকে এই কারণে অন্যান্য ছেলেমেয়েরা খারাপ কথা বলছে, যার জন্য কিন্তু সে পরবর্তী দিনে আর স্কুলে যাওয়াটাকে পছন্দ করবে না, তাহলে সেই ক্ষেত্রে দারিদ্রতা আর বৈষম্যের কারণে কিন্তু সে আর স্কুলে যাওয়াটাকে পছন্দ করবে না। নেক্সট, অর্থনৈতিকভাবে দুর্বল, তাদের মধ্যে দারিদ্র্যের হারটা অনেকটাই বেশি। দেখো, যদি দরিদ্র হয় না, তাহলে পরে অনেক দিক থেকে সমস্যাগুলো নেমে আসে। যেখানে প্রতিদিনের খাদ্য জোগাড়েই তাদের সময় চলে যায়, সেখানে শিক্ষা নেওয়া একটা বিলাসিতা মাত্র। যদি এটাই তারা ঠিক করতে না পারে যে দিনের শেষে রাত্রে তারা কি খাবে, তাহলে সেই খাবার জোগাড় করবে নাকি সে পড়তে যাবে? অবশ্যই সে খাবার জোগাড়ের জন্য সে উঠে পড়ে লাগবে, তার জন্য তার কিন্তু শিক্ষা গ্রহণ করাটাকে হবে না। তাই প্রথমেই তাদের এই দারিদ্র্যতার জন্য কিন্তু তারা শিক্ষা থেকে অনেকটাই বঞ্চিত হয়ে পড়ে।
নেক্সট, রাজনৈতিক ক্ষমতার অভাব। দেখো সংরক্ষণ রয়েছে বা রিজার্ভেশন রয়েছে সংবিধানে, কিন্তু তারা কি পায়, এটা কিন্তু একটা লক্ষ্য করার বিষয়। তারা হয়তো সবসময় পায়ও না। তাহলে আমাদের দেখতে হবে যে তারা যাতে ঠিকঠাক করে পায়, তাহলে পরে কিন্তু শিক্ষা সর্বস্তরে পৌঁছাবে। দেখো সমাধান কি কি রয়েছে। আমাদের এই যে রিজার্ভেশন সিস্টেমটা রয়েছে সেটাকে কিন্তু আমাদের কি করতে হবে, কার্যকর করতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের কি করতে হবে, রিজার্ভেশন সিস্টেমটাকে কার্যকর করতে হবে। দ্বিতীয়, শিক্ষার সুযোগ ও বৃত্তি বৃদ্ধি করতে হবে। তাহলে শিক্ষার সুযোগটাকে বাড়াতে হবে, আর বৃত্তি অর্থাৎ যেই পরিমাণ টাকা দেওয়া হয় তার থেকে একটু বাড়াতে হবে। নেক্সট, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে বৈষম্য দূর করতে হবে। যদি এসসি শিক্ষার্থীদের সংরক্ষিত আসন ও স্কলারশিপের ব্যবহার বাড়ানো হয় তাহলে কিন্তু অনেক শিক্ষার্থী আবার স্কুলমুখী হবে, তাই না? আর আইন প্রণয়নের মধ্য দিয়ে কিন্তু এই বৈষম্যটাকে অনেকটাই কিন্তু দূর করা যেতে পারে। তাহলে আমরা এতক্ষণ ধরে যেটা জানলাম সেটা হচ্ছে এসসি যে মানুষগুলো আছে, তাই না, তাদের উত্থানের জন্য কি কি করা যেতে পারে আর তারা কি কি সমস্যা ফেস করে শিক্ষার দিক থেকে। আচ্ছা, এবারে চলে আসি উপজাতি বা এসটি শিডিউল ট্রাইব, এরা কি কি সমস্যা ফেস করে সেটা একটু দেখে নিই। সমস্যাগুলি কি কি না, তারা ভৌগোলিক থেকে বিচ্ছিন্ন, অর্থাৎ অনেক ক্ষেত্রেই কি করে তারা পাহাড়ের কোলে বসবাস করে বা অরণ্যাঞ্চলে অবস্থান করে বা চা বাগানগুলিতে অবস্থান করে। এর ফলে হয় কি, বা খুব গভীর বা খুব দূর গ্রামে অবস্থান করে যেখানে যোগাযোগ ব্যবস্থার অভাব রয়েছে, যেখানে কমিউনিকেশন বা নেটওয়ার্কের সমস্যা রয়েছে, সেই সমস্ত জায়গায় তারা অবস্থান করে। তার ফলে তারা কি মেন যে শহর সেই শহরের থেকে কিন্তু বিচ্ছিন্ন হয়ে যায়। নেক্সট, শিক্ষার অভাব, বিদ্যালয়ের সংখ্যা অনেক ক্ষেত্রে কম, ভাষাগত সমস্যা রয়েছে। তাহলে তারা যেখানে থাকে তার আশেপাশে কিন্তু শিক্ষার বা বিদ্যালয়ের অবস্থানটা অনেকটাই কম থাকে। শুধু তাই নয়, তাদের ভাষাগত সমস্যা রয়েছে। তারা যেই ভাষাতে কথা বলে সেই ভাষাতেই যদি তারা শিক্ষা পেয়ে যায় তাহলে কিন্তু তারা অনেকটাই বেশি আগ্রহী হবে, কিন্তু তারা সেই ভাষাতেই শিক্ষা কিন্তু অনেক ক্ষেত্রেই পায় না, তাই না? তাই আমাদের উচিত মাতৃভাষাকে প্রমোট করা। তারা যেই ভাষায় বুঝতে সক্ষম সেই ভাষাতেই তাদেরকে পড়ানো দরকার। চলো এটা নিয়ে পরে আলোচনা করছি। অর্থনৈতিক সমস্যা রয়েছে, তারা মূলত কৃষি ও বনজ সম্পদের উপর নির্ভরশীল। তারা এই কৃষি বা বনজ সম্পদের উপর তারা নির্ভরশীল হয়, তারা কিন্তু খুব বেশি ইনকাম করতে পারে না, অর্থাৎ দারিদ্রতা তাদের চিরসঙ্গী হয়ে রয়েছে। আর এই দারিদ্রতা যদি বেশি হয় তাহলে কি হবে, তারা ঠিক করে শিক্ষা গ্রহণ করতে পারবে না, একটু আগেই আমরা বলেছিলাম। নেক্সট, স্বাস্থ্য সমস্যা, চিকিৎসা পরিষেবার অভাব রয়েছে। তাহলে এই সমস্ত জায়গায় কিন্তু সঠিকভাবে চিকিৎসা কেন্দ্রও নেই, যেমন বিদ্যালয় নেই সেরকম চিকিৎসা কেন্দ্রেরও অভাব রয়েছে। আর যদি থাকেও হয়তো সেটা খুবই ছোট, হয়তো একজন ডাক্তার থাকে বা থাকে না, কখনো আসে কখনো আসে না। তাহলে একা কি সব কিছু সামলাতে পারবে? পারবে না। তাই তাদের রোগ কিন্তু বা চিকিৎসার পরিষেবার অভাবেও কিন্তু তারা শিক্ষার দিক থেকে বঞ্চিত হচ্ছে। নেক্সট, পঞ্চমত, সাংস্কৃতিক সংকট, আধুনিকতার প্রভাবে এদের সংস্কৃতি হারিয়ে যাচ্ছে। আজকের যে আধুনিক যে সমাজ সেই সমাজ কিন্তু ধীরে ধীরে করে সেই মানুষগুলিকে কিন্তু মেইন ফোকাসে কিন্তু নিয়ে আসছে না। আজকে সোশ্যাল মিডিয়ার যুগ, তোমরা সোশ্যাল মিডিয়াতে যেই সমস্ত কালচার দেখতে পাও সেই কালচার কিন্তু এদের যে কালচারগুলো আছে, সংস্কৃতি আছে, সেটাকে কিন্তু কোথাও না কোথাও হারিয়ে দিচ্ছে। তারা নিজের সংস্কৃতিকে প্রমোট করতে পারছে না, তাই না? আজকে আমরা সব ওয়েস্টার্ন যে কালচার সেটাকে ফলো করতে ব্যস্ত। আমাদের নিজেদের মানুষ যারা, তাদের যে কালচারগুলো সেই কালচারগুলো কিন্তু এখানে লড়াই করতে গিয়ে হেরে যাচ্ছে, তাই না? তাই আমাদের উচিত তাদের কালচারটাকে প্রমোট করা। তাদের কালচারটাকে প্রমোট করব, তাহলে পরে আমরা আমাদের অস্তিত্বটাকেও বাঁচিয়ে রাখতে পারবো। তাহলে দেখতেই পাচ্ছ এই সমস্ত মানুষগুলো দূর শহরের থেকে অনেকটা দূরে থাকে বলে তারা কিন্তু শিক্ষার দিক থেকেও পিছিয়ে পড়ে রয়েছে। চলে আসি এই সমস্যাগুলোর সমাধান কি করে হবে। দেখো, প্রত্যেকটি গ্রামে কিন্তু স্কুল বা স্বাস্থ্যকেন্দ্র বানানো সম্ভব নাও হতে পারে। সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, আবাসিক বিদ্যালয় করতে পারি। যদি কোনো একটা স্কুলের মধ্যেই থাকার সুবন্দোবস্ত থাকে তাহলে কিন্তু সেখানে অনেক শিক্ষার্থী থাকতে পারবে, রেসিডেন্সিয়াল টাইপ স্কুল।
সেখানে যদি রেসিডেন্সিয়াল টাইপ স্কুল হয় তাহলে কিন্তু সেখানে তারা থাকবে আর তারা পড়াশোনাটা করতে পারবে, তাই না? এই রেসিডেন্সিয়াল স্কুলগুলো কিন্তু আমাদের আশেপাশে আছে, যেখানে আছে তারা সেখানে কিন্তু দূর দূরান্ত থেকে ছেলেমেয়েরা পড়তেও আসে। তাহলে এটার সমস্যা সমাধান হতে পারে এর সাহায্যে। নেক্সট, মাতৃভাষায় শিক্ষা প্রদান, অবশ্যই এটা তো করতেই হবে। তাহলে যদি নিজের মাতৃভাষাতেই সে শিক্ষা গ্রহণ করতে পারে তাহলে সে সব থেকে বেশি ভালো বুঝবে। তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন দিই, আজকে যেই সমস্ত দেশগুলো ডেভেলপড কান্ট্রি বলে তোমরা জানো বা আমরা জানি, সেই সমস্ত কান্ট্রিগুলো কিন্তু তাদের মাদার ল্যাঙ্গুয়েজ বা মাতৃভাষাকেই গুরুত্ব দিয়েছে বলেই তারা আজকে কিন্তু ডেভেলপড কান্ট্রি। আর যেই সমস্ত দেশ অন্য দেশের ভাষাকে গুরুত্ব দিয়েছে তারা কিন্তু অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়েছে, তাই না? কারণ তুমি তোমার মাতৃভাষাতে সব থেকে ভালো বুঝবে, কম সময়ে বুঝবে, মৌলিক বিচার তৈরি হবে সেই ভাষাতে। তাই উচিত মাতৃভাষাতেই প্রাথমিক শিক্ষাটাকে দেওয়া। নেক্সট, স্বাস্থ্য পরিষেবা উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধি প্রয়োজন। অবশ্যই যদি স্বাস্থ্যই না থাকে তাহলে শিক্ষা গিয়ে কি করবে? তাহলে স্বাস্থ্য ও শিক্ষা দুটো পরস্পরের জন্য খুবই প্রয়োজন। তাহলে আমাদের স্বাস্থ্যটাকে কিন্তু ঠিকঠাক রাখতে হবে, তার জন্য প্রয়োজন স্বাস্থ্য কেন্দ্রগুলো। নেক্সট, কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়ন করতে হবে। এই সমস্ত মানুষ যারা এসটি কমিউনিটি থেকে বিলং করছে বা এসসি কমিউনিটি থেকে বিলং করছে বা আদার্স ব্যাকওয়ার্ড কমিউনিটি থেকে বিলং করছে বা ইডাব্লিউএস, তাদের কি করতে হবে না কারিগরি শিক্ষা প্রদান করতে হবে, তারা যাতে অর্থ উপার্জন করতে পারে, তাই না? নেক্সট, একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল, এই সমস্ত স্কুলগুলো কিন্তু এই আবাসিক বিদ্যালয়েরই একটা এক্সাম্পল। তাহলে আমরা বুঝতে পারলাম যে সমস্যা তো রয়েছে কিন্তু তার সাথে সাথে সমাধানও কিন্তু রয়েছে। দেখো, আমরা একটু আগেই বললাম যে আমাদের জেনারেল রয়েছে, এসসি এসটি রয়েছে, ওবিসি রয়েছে আর ইডাব্লিউএস রয়েছে। তাহলে আমরা এসসি এসটি কমিউনিটিকে নিয়ে অলরেডি বলে ফেললাম। এবারে আমরা আলোচনা করব ওবিসি সম্প্রদায়ভুক্ত মানুষের কথা, তাদের সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা করব। ওবিসি অর্থাৎ কি? আদার্স ব্যাকওয়ার্ড ক্লাস। দেখো, প্রথমেই বলছি যে এই যে আদার্স ব্যাকওয়ার্ড ক্লাস, ওবিসি শ্রেণীভুক্ত মানুষদের কি কি সমস্যা রয়েছে সেগুলোকে এবারে একটু দেখি। যেমন অর্থনৈতিক দুর্বলতা, এরা কি করে? এরা সাধারণত নিম্ন আয়ের পরিবারে বসবাস করে, এদের কাছে শিক্ষার অভাব রয়েছে, এরা অনেক ক্ষেত্রেই তারা উচ্চশিক্ষার সুযোগ পায় না, কর্মসংস্থানের অসুবিধা রয়েছে, সামাজিক বৈষম্য এখনো বিদ্যমান তাদের মধ্যে। অর্থাৎ আদার্স ব্যাকওয়ার্ড ক্লাস বলে যাদেরকে আমরা বলছি তারা কিন্তু এখনো সমাজের সেই উচ্চতায় গিয়ে পৌঁছতে পারেনি বলেই তাদেরকে আমরা আদার্স ব্যাকওয়ার্ড ক্লাস বলছি। তাই আমাদের উচিত তাদের যে সমস্যাগুলো সেগুলোকে সমাধান করার চিন্তা ভাবনা করা। চলো একটু দেখে নিই কি কি সমস্যার সমাধান হতে পারে। যেমন প্রথমত, শিক্ষা ও চাকরিতে সংরক্ষণ রাখতে হবে, আছে যে তবুও আরেকটু ভাবতে হবে সেটাকে নিয়ে। কারিগরি প্রশিক্ষণ বা দক্ষতা উন্নয়ন করতে হবে এবং স্বাস্থ্য ও সামাজিক সচেতনতা বৃদ্ধিটা খুব জরুরি, তাই না? তাহলে কিন্তু ওবিসি যে সম্প্রদায় যে মানুষগুলো আছে তারা কিন্তু আরেকটু বেশি উন্নতির পথে এগিয়ে যাবে। নেক্সট চলে আসি ইডাব্লিউএস অর্থাৎ ইকোনমিক্যালি উইকার সেকশন। তাহলে অর্থনৈতিকভাবে যে দুর্বল শ্রেণী রয়েছে তাদের কিছু সমস্যা ও তাদের সমাধানের কথা বলেছে। ইডাব্লিউএস কারা? না শ্রেণীর মানুষ যারা অর্থনৈতিকভাবে খুবই দুর্বল হয়, এদের জীবনযাত্রা নানা সমস্যায় জর্জরিত হয়ে থাকে। এদের মেইন ক্যাটাগরি হচ্ছে এরা অর্থনৈতিকভাবে খুবই দুর্বল, অর্থনৈতিকভাবে খুবই দুর্বল। আচ্ছা, কি কি রয়েছে দেখো। আর্থিক সংকট, তাদের আয় কম হয়, মৌলিক চাহিদা পূরণ হয় না। মৌলিক চাহিদাগুলি কি কি? খাদ্য, বস্ত্র, বাসস্থান, তাই না? ফুড, শেল্টার আর হচ্ছে ক্লথ। তাহলে খাদ্য, বস্ত্র, বাসস্থান যদি হয় তাহলে পরে এই সমস্তগুলো, তাহলে ফুড, শেল্টার আর হচ্ছে ক্লথ। তাহলে খাদ্য, বস্ত্র, বাসস্থান যদি হয় তাহলে সেটাই যদি পূরণ না হয় তাহলে শিক্ষা তো পরের ক্ষেত্রে আসছে, তাই না? তাহলে তাদের আর্থিক সংকট এতটাই যে তাদের মৌলিক চাহিদাগুলোই পূরণ হচ্ছে না। নেক্সট কি বলেছে? শিক্ষার সমস্যা, ভালো শিক্ষা প্রতিষ্ঠানে পড়ার সুযোগটা তাদের কম রয়েছে। স্বাস্থ্য সংস্থা চিকিৎসার ব্যয় বহন করা খুব কঠিন তাদের জন্য। বাসস্থান সমস্যা, অপর্যাপ্ত ও অস্বাস্থ্যকর বাসস্থান তাদের রয়েছে, যার জন্য তারা কিন্তু এই রকম ভাবে বস্তি এরিয়াতে থাকে যেখানে তাদের আয় নেই, উপার্জন নেই, শিক্ষা নেই, স্বাস্থ্য নেই, তার ফলে তারা কিন্তু সমাজের থেকে পিছিয়ে পড়ে। কি কি সমাধান রয়েছে
আমরা মোরালেস সবগুলো সমস্যা সমাধান একটু কাছাকাছি। দেখো সমাধান কি কি রয়েছে? সরকারি আর্থিক সহায়তা প্রদান করতে হবে, শিক্ষায় স্কলারশিপ বা সংরক্ষণ করতে হবে, স্বাস্থ্যসেবা উন্নত করতে হবে, সুলভ বাসস্থান প্রকল্প নিয়ে আসতে হবে। যদি আমরা এগুলো করি তাহলে কিন্তু এরাও সমাজের মেইন স্রোত বা অরিজিনাল যে স্রোত সেই স্রোতে চলে আসবে। এরাও দেশ গড়ার কারিগর হিসেবে নিজেদের দক্ষতা প্রদান করতে পারবে। এতক্ষণ ধরে আমরা কি কি দেখলাম না, এসসি, এসটি, ওবিসি ও ইডাব্লিউএস এই শ্রেণীভুক্ত যে মানুষগুলো তাদের সমস্যা ও তাদের সমাধান নিয়ে আলোচনা করলাম। এবারে আমরা আলোচনা করব সমসুযোগের সমস্যাবলী ও সমাধান। দেখো তাহলে সমসুযোগ বলতে কি বোঝায়? সমাজের প্রত্যেকটি ব্যক্তি যেন সমানভাবে সুযোগ পায়, কিন্তু বাস্তবে এটি কিন্তু হয় না, তাই না? তাহলে কি কি সমস্যা রয়েছে? সামাজিক বৈষম্য রয়েছে, অনেক সময় জাতিগত বৈষম্য রয়েছে, ধর্মগত বৈষম্য রয়েছে, লিঙ্গগত বৈষম্য রয়েছে, তাই না? আমাদের এটা ঠিক করতে হবে। দ্বিতীয়ত অর্থনৈতিক বৈষম্য রয়েছে, ধনী ও গরিবের মধ্যে বিশাল পার্থক্য রয়েছে। তৃতীয়ত শিক্ষাগত বৈষম্য, সবাই সমান শিক্ষা কিন্তু পায় না। আমরা বলি সর্বশিক্ষা সর্বশিক্ষা, কিন্তু সবাই কি পায়? পায় না। চতুর্থ দক্ষতার অভাব, সবাই প্রশিক্ষণ পায় না। তাহলে আমরা বুঝতে পারলাম এই সমস্ত সমস্যাগুলো কিন্তু রয়েই গেছে। তাহলে সমাধানটা কি? তাহলে সংবিধানের অধিকার অর্থাৎ বাস্তবায়ন করতে হবে। যদি সংবিধানে বলাই আছে সবার সমান অধিকার, তাহলে সেটাকে বাস্তবায়ন করতে হবে। সবার শিক্ষার সমান সুযোগ রয়েছে সেটাকে সুনিশ্চিত করতে হবে। সামাজিক সচেতনতা বাড়াতে হবে, দক্ষতা উন্নয়ন কর্মসূচিগুলি চালু করতে হবে। আর কি? সরকারি স্কুলে বিনামূল্যে শিক্ষা ব্যবস্থা করতে হবে। যদি এডুকেশন সবার জন্য ফ্রি হয়ে যায়, অ্যাটলিস্ট স্কুল এডুকেশন ক্লাস 12 অবধি, তাহলে দেখো চিত্রটাই আলাদা হয়ে যাবে। তাহলে সেখানে যেই শ্রেণীভুক্তই হোক না কেন সবাই কিন্তু সমানভাবে সুযোগ পাবে। না ছেলে মেয়ে, ধনী গরিব সেগুলো কোনো কিছু দেখা হবে না, সবার জন্য ক্লাস 12 অবধি শিক্ষা একেবারেই ফ্রি। যদি আমরা এটা করতে পারি তাহলে কিন্তু অন্যান্য উন্নত দেশগুলির থেকেও আমরা অনেকটা এগিয়ে যাব, অনেক দ্রুতভাবে এগিয়ে যাব। কারণ শিক্ষাই একমাত্র চাবিকাঠি আমাদের ভবিষ্যতের উন্নত হওয়ার, তাই না? চলো, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমাদের প্রত্যেককে বলি, এই যে আমাদের প্রচেষ্টাগুলো রয়েছে শুধুমাত্র তোমাদের জন্য, তোমাদের যাতে এই ভিডিও থেকে প্রচুর সুবিধা পাও, যাতে এই বিষয়টি খুব ভালোভাবে বুঝতে পারো, তার জন্যই এই প্রচেষ্টা। তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, এই ভিডিওটা তাদেরকে পাঠিয়ে দাও যাদের খুব প্রয়োজন। এটা শুধু যে স্কুল এডুকেশনের জন্য সেটা নয়, এটা কিন্তু তাদের জন্য যারা নারীদেরকে পিছিয়ে রেখে দিয়েছে। আচ্ছা, তোমরা কি শুধু স্টুডেন্ট হয়েই থেকে যাবে? তোমাদের সমাজ পরিবর্তনের একটু ভাগিদার হতে হবে না? যদি এই ভিডিওটা কারোর কাছে যায় আর সে যদি তার মানসিকতার একটু পরিবর্তন ঘটে, সেও তো একটু কন্ট্রিবিউশন করতে পারে সমাজে। তোমার একটা শেয়ার, একটা কমেন্ট, একটা লাইক, অল্প সাবস্ক্রাইব এটাকে কিন্তু আরও বহুমাত্রায় সফল করতে পারে। তাই চলো এই কাজটা আমরা করি, সমাজটাকে শোধরানোর চেষ্টা করি, কারণ আমাদের নারীদেরকে আরও তাদের যোগ্য মর্যাদা ফিরিয়ে দিতে হবে। এই চ্যাপ্টারটা আমাদের ক্লাস 12-এর জন্য তো খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে প্রচুর প্রশ্ন এসে থাকে, কিন্তু আমাদের ভালোভাবে বুঝতে হবে। যদি আমরা না বুঝি তাহলে কিন্তু এখান থেকে আসা প্রশ্নগুলো আমরা অ্যাটেন্ড করতে পারবো না, তাই না? তাই যারা যারা এডুকেশন নিয়েছো তারা তো অবশ্যই এই ভিডিওটাকে বারবার দেখো, সাবজেক্টটাকে ক্লিয়ার করো, বই পড়ো, তারপরেও যদি কিছু প্রয়োজন হয় আমাদের সঙ্গে যোগাযোগ করো। তাহলে আজকে এতটুকুই। খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। আজকের জন্য টাটা।